শুরু করব প্রথম ক্লাস 9 এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা। সংখ্যা সম্বন্ধে আমরা কিছু আইডিয়া করে নিই। সংখ্যা কি? যা দিয়ে গণনা করা যায় তাই সংখ্যা। 1 2 3 4 এগুলোকে সংখ্যা। এবার সংখ্যা কত রকমের আছে নাকি? প্রথমে দেখব প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা 0 1 2 3 4 আপ টু যতদূর চিন্তা করতে পারি ইনফিনিটি, তাকেই বলি আমরা প্রকৃত সংখ্যা। এরপরে কি আসবে না স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি না 1 2 3 4 5 আপ টু যতদূর চিন্তা করতে পারি। তাহলে পার্থক্য কি হলো না প্রকৃত সংখ্যায় 0 থাকে, স্বাভাবিক সংখ্যায় 0 থাকে না। 0-র পর থেকে যতদূর সংখ্যা চিন্তা করতে পারি। এরপরে চিন্তা করব কি না পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি না গোটা যে নাম্বারটা, যেমন 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি। তাহলে এটার মধ্যে পার্থক্য কি হলো না পূর্ণ সংখ্যা হতে পারে 0 একটি পূর্ণ সংখ্যা, -1 একটি পূর্ণ সংখ্যা, -2 একটি পূর্ণ সংখ্যা। মাইনাসেও আমি যতদূর চিন্তা করতে পারবো সেগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যায় 0-র ওপাশে আর 0 থেকে আর ওপাশে কিছু হয় না। প্রকৃত সংখ্যা 0-র পর ওপাশে নেগেটিভে কিছু হয় না, পূর্ণ সংখ্যায় হয়। হয়েছে। এই পূর্ণ সংখ্যার আরেক নাম হতে পারে কি অখণ্ড সংখ্যা। খণ্ড কথার অর্থ ভাঙা বা টুকরো। খণ্ড কথার অর্থ ভাঙা বা টুকরো। তাহলে অখণ্ড মানে যেটা ভাঙা নয়, তার মানে গোটা সংখ্যা। এবার খণ্ড সংখ্যা যদি বলি তাহলে যেটা অখণ্ড হয় তাহলে খণ্ড সংখ্যা হওয়া উচিত। খণ্ড সংখ্যা হচ্ছে যেটা টুকরো, 1-এর 3, 1-এর 5, 1-এর 2, 1-এর 6। এই কথার অর্থ আমরা আগে জানি কি না 3টে টুকরোর একটা টুকরো, 5টা টুকরোর একটা টুকরো, 2টি টুকরোর একটা টুকরো। আমার তাকে টুকরো করা হচ্ছে, খণ্ড করা হচ্ছে, এটাই হয়ে গেল খণ্ড সংখ্যা। এরপরে কি আছে না জিরো, স্বাভাবিক নয়, এগুলো বোঝানো হচ্ছে। এবার অখণ্ড সংখ্যা নিয়ে কিছু তত্ত্ব দেখব। অখণ্ড সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা নিয়ে কি না দুটো স্বাভাবিক সংখ্যা আমরা যোগ করব। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করি। প্রথমে করলাম যোগ। তাহলে 5 একটা স্বাভাবিক সংখ্যা, 7 একটা স্বাভাবিক সংখ্যা, যোগ করে হলো 12। তার মানে স্বাভাবিক সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা যোগ করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। তাহলে বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার যোগ করলে সবসময় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। এবার কি করব না বিয়োগ করব। ভালো। 5 বিয়োগ 7 সমান তৈরি হবে -2। তাহলে এটা একটি ঋণাত্মক উত্তর। আবার এটা হতে পারে তো 7 বিয়োগ 5 সমান 2। তাহলে কিছু ক্ষেত্রে দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে, আবার কিছু ক্ষেত্রে দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে একটি স্বাভাবিক সংখ্যা নাও পাওয়া যেতে পারে। এটা কি ধরনের সংখ্যা হলো? এটি হয়ে গেল কি না পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যাও বলতে পারি। হয়েছে পূর্ণ সংখ্যা। আর এর আরেক পরিচিতি কি না ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কথার অর্থ কি না নেগেটিভ ইন্টিজার বা নেগেটিভ নাম্বার। নেগেটিভ ইন্টিজার লিখতে পারি, আদারওয়াইজ লিখতে পারি নাম্বার। আর যখন সামনে কিছু নেই মানে এর সামনে কি চিহ্ন আছে যোগ চিহ্ন, তখন হয়ে যাবে এটা কি না ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার বোঝা গেল। তাহলে এইটা থেকে কি জানতে পারলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফলে সব সময় স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। হয়েছে। এবার কি আছে যোগ বিয়োগ হলো, গুণ ভাগে যাব। দুটি স্বাভাবিক সংখ্যা নেব, 5 গুণিতক 7 হলো গিয়ে 35। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করলে কি হচ্ছে সবসময় স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি। স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করব। ভাজিতক 7 লিখলাম আগে, সমান কি সামনেরটা ছোট পরেরটা বড়, তার মানে ভগ্নাংশে রয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল একটা ভগ্নাংশ। ভগ্নাংশ বা
খণ্ড সংখ্যা লিখে দিলাম, খণ্ড সংখ্যা। আবার এইটাই যদি এরকম থাকতো 12/3, আমার উত্তর হতো 4, এটা তখন একটি স্বাভাবিক সংখ্যা তৈরি হতো। অর্থাৎ ভাগের ক্ষেত্রেও দেখছি কি যে যদি এমন দুটো স্বাভাবিক সংখ্যা নিই, কিছু ক্ষেত্রে সেটা স্বাভাবিক সংখ্যায় উত্তরে আসে, আবার কখনো সেটা ভগ্নাংশে পরিণত হয়েছে। ভালো কথা, হয়ে গেল। পজিটিভ দেওয়া আছে, আমাদের দুটি পূর্ণ সংখ্যা দিয়ে বিয়োগ গুণ করে দেখি কি হয়। মূলদ সংখ্যা, এরপরে আসছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ধারণা কি? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি না, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো পি বাই কিউ বলতে কি বোঝানো হয়েছে? পি একটি চলরাশি, এটাও চলরাশি, অর্থাৎ এটার কথা হচ্ছে লব ও হর আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়। তাহলে যেসব সংখ্যাকে লব আর হর আকারে প্রকাশ করা যায় তারাই কি হয়ে যাবে না মূলদ সংখ্যা। যেমন 1/5, 7/9, 8/11, 2/3, এগুলো কি লব হর আছে। আবার আমি যদি এখন একটি সংখ্যা লিখি 5, এটা কি হবে মূলদ সংখ্যা? না, হ্যাঁ হবে। কেন হবে না? 5 কিছু নেই নিচে, মানে 1, কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেটি ফিরে আসে, তাহলে আমি নিচে 1 লিখে দিতে পারি। তাহলে এটাও একটা কি হয়ে গেল না মূলদ সংখ্যা। আচ্ছা, পজিটিভে তো হলো, যদি এরকম থাকতো -2 সমান কি হবে? -2 সমান আমি লিখতে পারি -2/1, কারণ 1 দিয়ে ভাগ করলে সেই -2 ফিরে আসবে। তাহলে এটাও কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ হবে, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। বোঝা গেল তাহলে মূলদ সংখ্যা কত রকমের হতে পারে। প্রথমত কি জানলাম? মূলদ সংখ্যা লব আর হরে যাকে প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা। 1/5 ইত্যাদি নানান ভগ্নাংশগুলো সব মূলদ সংখ্যা। এছাড়া পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকেও যদি করি 1 দিয়ে তাকে প্রকাশ করতে পারি, সেটাও মূলদ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক ইন্টিজার বা ঋণাত্মক সংখ্যাকেও যদি প্রকাশ করতে পারি এবার নিচে 1 দিয়ে, তাহলেও সেটা হবে মূলদ সংখ্যা। বোঝা গেল? এবার এরকম যদি থাকে, এটা কি মূলদ সংখ্যা হবে? দেখা যাক। √4 এর বর্গমূল হচ্ছে 2 ± 2/5, আমার এটা হতে পারে +2/5 বা -2/5। তো সেই তো লব হর আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা মূলদ সংখ্যা। কিন্তু এখন যদি আমি লিখি -√2/5, এই √2 এর মান জানি না, অথবা এর মান একটা নিজস্ব আছে 1.732 সামথিং বাই 5, তাহলে এই ভগ্নাংশ বা এই রকম হলে হবে না, তার মানে এটা কি হয়ে গেল? অমূলদ সংখ্যা, করা যাচ্ছে না যখন বর্গমূল। বোঝা গেল? তাহলে অমূলদ কখন বেরোবে? এই হয়ে গেল। এইবারে কি আছে? মূলদ অমূলদ হয়ে গেল। মূলদের সমতুল্য মূলদ সংখ্যা তৈরি করা। আচ্ছা দেখাচ্ছি, যেমন 2/5, এটি একটি মূলদ সংখ্যা, লব ও হর আকারে প্রকাশ করা হয়েছে। আমরা আগে এগুলো শিখেছি এমনি 4-5 এ, যে হরে যদি আমি 2 দিয়ে গুণ করি, লবেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে তৈরি হবে 4/10। এবং আমরা এটা জানি যে 2/5 যা, 4/10 ও তা। আবার এমন লিখতে পারি 2/5, তার সাথে 2 এর সাথে যদি 3 গুণ করি, আমাকে 5 এর সাথেও 3 গুণ করে দিতে হবে, তাহলে 6/15। তাহলে এটাও লিখতে পারি 2/5 যা, 6/15 তাই। তাই এবার এইগুলোকে এক জায়গায় লিখলে কি লিখতে পারি? 2/5 যা, 4/10 তাই, 6/15 তাই। হয়েছে। এই যে একই ভগ্নাংশকে বারবার আলাদা আলাদা ভাবে প্রকাশ করে দেখাচ্ছি, যেহেতু এটাকে আমি একটি মূলদ সংখ্যা হিসাবে জানি, তাহলে এগুলোকে কি বলবো না সমতুল্য মূলদ সংখ্যা। কেন সমতুল্য? না তুলনা করলে দেখা যাবে এরা সবাই একই। কি তুলনা? যে কাটাকাটি করলে 2/5 ফিরে আসে, এই যে এইখানে প্রমাণ করে দেখালাম। তাহলে এদেরকে কি বলবে না সমতুল্য মূলদ সংখ্যা। এগুলো করার কেন প্রয়োজন হচ্ছে না আমরা পরে দেখবো যে এই মূলদ সংখ্যা যখন আমরা সংখ্যা রেখা বা গ্রাফের উপরে যখন প্লট করতে যাব, তখন আমাদেরকে এই হরগুলো মেলাতে হবে। এই মেলানোর জন্য আমাদেরকে সমতুল্য মূলদ সংখ্যা জানতে হবে। হয়ে গেল। সমতুল্য মূলদ সংখ্যা কাকে বলে জেনে গেলাম। এরপরে কি বলেছে?
কিছু নেই। এবার আরেকবার দেখিয়ে দিচ্ছি যে সংখ্যা রেখা কিভাবে করা। সংখ্যা রেখা আমরা জানি 7এই আছে, 6-এ আছে অ্যাকচুয়ালি। সংখ্যা রেখা কি না, এরকম একটি রেখার মধ্যে সংখ্যাকে বসানো, মাঝখানে একটা বিন্দুকে নিলাম 0, সম দূরত্বে কয়েকটি লাইন টানলাম, এটিকে গ্রাফের নামে হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস বা এক্স এক্স অক্ষ। এই নামগুলোর এখানে প্রয়োজন হয় না। এইবার এই 0 থেকে আমি যত, এই দিকটা হচ্ছে ডান দিক আর এই দিকটা হচ্ছে বাম দিক, 0 থেকে যত ডান দিকে যাব তত স্বাভাবিক সংখ্যা তৈরি হতে থাকবে, অর্থাৎ মানের বৃদ্ধি ঘটবে, মানের বৃদ্ধি ঘটবে, মান বাড়তে আছে। আর 0 থেকে গেলে মান কমতে থাকবে। এবার 0 থেকে বা 0 এসে গেলে স্বাভাবিক সংখ্যা থাকে না, পূর্ণ সংখ্যায় পরিণত হয় প্রকৃত সংখ্যা। এবার প্রকৃত সংখ্যা থেকে অপ্রকৃত সংখ্যায় চলে আসবো, 0 থেকে কমে তৈরি হবে। যেহেতু এটা দূরত্ব সমান, এই দূরত্বটাকে 1 ধরা হয়েছে। প্রত্যেকটা দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 1 একক। কি 1 একক? তাহলে 1 একক, তারপরে আরো 1 একক সরেছে, তাহলে 1 একক 1 একক মিলে তৈরি হয়েছে 2 একক। পরেরটা আবার 1 একক দূরত্ব সরে যাওয়ার জন্য 1 একক 1 একক 1 একক, তিনটে 1 এককে মিলে 3 একক তৈরি করেছে। আবার 1 একক দূরত্ব, এই দূরত্বটা পার করতে গিয়ে 4 তৈরি হয়েছে। ঠিক তেমন ভাবে 0 থেকে পেছন দিকে যাচ্ছি 1 একক, ফিরে আসছি, তখন -1 তৈরি হয়েছে। আবার 1 একক ফিরে যাচ্ছি, তখন ফিরে যাওয়ার জন্য -1 -1 যোগ হয়ে কি হয়েছে -2, সেইভাবে -3 -4। সংখ্যা রেখা প্লট হয় এইভাবে। এই লেখাটা বোঝানোর জন্য লিখেছি, এই উপরের লেখাটা লিখতে হয় না, শুধু এই লেখাটা লিখতে হয়, ডান বাম বোঝানোর লেখা। অর্থাৎ কিভাবে লিখতে হবে না, এই লেখাটা লাগবে আর এই লেখাটা থাকবে, এই লেখাটা হলেই হবে। এবার যদি তোমাকে বলে, বোঝানোর জন্য বলছি 2 কোথায় আছে, না 2 এই যে এইখানে আছে, হয়ে গেল। এবার বলো না 1-এর 2 চাই, অর্থাৎ 1-এর 2 অর্থাৎ অর্থ কি না 1-এর অর্ধেক, 1-এর অর্ধেক। তাহলে 1 একক কোনটা না, এই দূরত্বটা 1 একক, তার অর্ধেক অর্থাৎ এই যে রেখাটা তার পুরো মাঝামাঝি, অর্থাৎ এইটা হয়ে গেল 1-এর 2। বুঝতে পারলাম? যদি বলি 1-এর 2 নয়, 1 পূর্ণ 1-এর 2 চাই, অর্থাৎ 1 গোটা পূর্ণ, 1 পূর্ণ, পূর্ণ হওয়ার পর অর্ধেক, অর্থাৎ 1 পূর্ণ 1-এর 2, বা এটাকে লিখতে পারি 3-এর 2। এই 1 পূর্ণ 1-এর 3 2 এর জায়গায় লিখতে পারি 3-এর 2, একই কথা। বোঝা গেল কিভাবে প্লট হয় সংখ্যা রেখার মধ্যে। এইবার দেবে এই সংখ্যা রেখায় চিহ্ন, মান বসিয়ে সেটাকে চিহ্নিত করতে। বললো কি, যেমন একটাতে দিল যে 2 ও 3-এর মধ্যে একটি মূলদ সংখ্যা চিহ্নিত করো, চিহ্নিত করো। তাহলে কি করব, 2 3, আমি কি দেখতে পাচ্ছি 0 থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে আমি 0টাকে একটু বাঁ দিক চেপে লিখলাম, -1 0 1 2 3 4, 1 2 3 4 মার্ক করে দিলাম। কোথায় কোথায় দরকার 2 আর 3, এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে এর নিয়ম কি না, যেই দুটো সংখ্যা বলেছে তাদেরকে যোগ করে ফেলবো, দুটো সংখ্যার যোগ হলো, করে তাদের মধ্যে মাঝামাঝি একটা বের করবো, তাই কত দিয়ে ভাগ করে দেবো, দুটো যেহেতু সংখ্যা যোগ করেছি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে 5-এর 2 সমান 2 পূর্ণ 1-এর 2 লিখতে পারি। তার মানে 5-এর 2 এ পৌঁছাতে হবে, তাহলে 2 এইখানে আছে, 2 পূর্ণ 1-এর 2 অর্থাৎ অর্ধেকে পৌঁছাবো, এইটা হয়ে গেল 5-এর 2। বোঝা গেল কিভাবে হলো, 5-এর 2 পেলাম। 2 আর 3-এর মাঝখানের একটি মূলদ সংখ্যা কিভাবে প্লট হয়, এইভাবে হবে। যেখানে বলবে আমি সেইভাবেই করব। যদি বলে 3 আর 5-এর মধ্যে করো, দুটো সংখ্যা বলে দিল একেবারে, এক 2 3 4 5 বলেছে 3 আর 5-এর মধ্যে, তাহলে সেম ভাবে করব কি 3 আর 5 যোগ করে ফেলবো, দিয়ে তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে বেরোবে 8-এর 2, কাটাকাটি করলে বেরোবে 4, অতএব ডাইরেক্ট 4-এ মার্কিং হবে। হয়ে গেল। বোঝা গেল কিভাবে হয়।